হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নারী পুরুষ সহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 10 জন। নিহতদের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন জামাল হাসান ও তার স্ত্রী আয়শা বেগম। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, ভোরে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরের বাখরনগরে ঢাকাগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের 4 যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন 10 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পিকআপ ভ্যান ও ট্রাকটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ। চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর 6:30টার দিকে এই দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ শুক্রবার সকালে মোহাম্মদ জমা এলাকায় কৃষক সরওয়ার হোসেন ভ্যান নিয়ে সরোজগঞ্জ হাটে যাচ্ছিলেন। ভ্যানটি 9 মাইল এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় উল্টে যায় এবং ঘটনাস্থলে সরওয়ার এবং ভ্যান চালক আব্দুর রাজ্জাক মারা যান। পরে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশ উদ্ধার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বরিশাল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সাথে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এই সময় দুর্ঘটনায় বাসের ছাদ উড়ে গেলেও ছাদবিহীনভাবেই 5 কিলোমিটার পথ গাড়ি চালান চালক। হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানিয়েছেন, বৃহস্পতিবার রাত 8:45টার দিকে সায়দাবাদ থেকে বরিশালগামী যাত্রীবাহী একটি বাস শ্রীনগরের শমসপুরে আসে। এ সময় একটি কাভার্ড ভ্যানের সাথে বাসটির সংঘর্ষ হলে বাসের ছাদ উঠে যায়। এই ঘটনায় কয়েকজন আহত হন, কিন্তু চালকের পরও গাড়ি না থামিয়ে বাস চালাতে থাকলে যাত্রীরা চিৎকার করেন। এরপর বাসটি আরেকটি প্রাইভেট কারে ধাক্কা দেয়। পরে বাসটি পদ্মা সেতুতে না উঠে লৌহজংয়ের অভ্যন্তরীণ সড়কে ঢুকে গেলে স্থানীয়রা বাসটি আটক করে, কিন্তু এ সময় চালক পালিয়ে যায়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রক্সি ভোটিং সিস্টেমেই প্রবাসীদের ভোট নিশ্চিত করার কথা ভাবছে নির্বাচন কমিশন। তবে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতিতে আস্থার সংকট সহ নানা রকম জটিলতা তৈরি হতে পারে। সেই সাথে নির্বাচন হতে পারে বিতর্কিত। ফারজানা আক্তারের প্রতিবেদনে বিস্তারিত। নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রায় 2 কোটি প্রবাসীর ভোট দেয়া নিয়ে ইতিবাচক চিন্তা করে আসছে কমিশন। কিন্তু কোন পদ্ধতিতে তাদের ভোট নেওয়া হবে তা নিয়ে বিশেষজ্ঞ সহ অংশীজনদের সাথে দফায় দফায় আলোচনা হয়েছে। আলোচনায় পোস্টাল ব্যালট, অনলাইন ভোট ও প্রক্সি ভোট পদ্ধতি নিয়ে পর্যালোচনা হয়েছে। অবশেষে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিতে প্রক্সি পদ্ধতি বেছে নিচ্ছে কমিশন। প্রক্সি ভোটিং পদ্ধতিতে দেশের বাইরে থাকা ব্যক্তি বা তার পরিবার দেশে অবস্থানরত যে কোনো একজন সদস্যকে বাছাই করে তার মাধ্যমে ভোট দিতে পারবেন। এক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে সেই ব্যক্তিকে মনোনীত করতে হবে। তবে দেশের নৈতিক ও সামাজিক অবস্থান থেকে প্রক্সি ভোটিং পদ্ধতিতে আস্থার সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা। আমাদের দেশে আসলে কি হয়, একটা ফ্যামিলির মধ্যে দেখা যায় যে একাধিক দলের লোক আছে। ইভেন ছেলে আর বাবা দুইজন দুই পক্ষেই দাঁড়ায়, এরকমও হয়। মেয়ের জামাই আর এক পক্ষ, শ্বশুর জামাই আর একদিকে, মানে পুরো ফ্যামিলির মধ্যেই তারা বিভিন্ন দল বিভিন্ন পাত থেকে সমর্থন করে। আমাদের সামাজিক যে প্রেক্ষাপট, আমাদের নৈতিক যে অবস্থান, আমাদের পলিটিক্যাল যে সংস্কৃতি, সব কিছু মিলাইয়ে এই সময়ে ঠিক প্রক্সি ভোটটা কতটা কার্যকর হবে বলা খুব মুশকিল। সেই সাথে দ্বিতীয় কোনো ব্যক্তিকে মনোনীত করার প্রক্রিয়াটি অনেক ভোটারের জন্যই জটিল হতে পারে বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। প্রবাসী প্রায় 2 কোটির কাছাকাছি মানুষ কাজ থাকে, আবার দেশের মধ্যে প্রায় 15-25 লক্ষ লোক এই নির্বাচনে কাজে থাকে। তারাও কিন্তু নির্বাচনের দিনে দেশে থাকার পরও তারা তাদের ভোটটা দিতে পারে না। মানে সেই দিকটাও দেখা দরকার যে প্রবাসীর সাথে সাথে যারা নির্বাচনের দায়িত্ব পালন করছে তারাও জানে নির্বাচনের দিন ভোট দিতে পারে। পোস্টাল ব্যালটকে সহজীকরণ করা যেতে পারে। অনলাইন, পোস্টাল ও প্রক্সি এই 3 পদ্ধতি নিয়ে পর্যালোচনা করতে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট সহ দেশের প্রযুক্তি বিশেষজ্ঞদের সাথে কর্মশালা করে নির্বাচন কমিশন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটদানে প্রক্সি ভোটিংয়ে যেতে চাচ্ছে নির্বাচন কমিশন। তবে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন প্রক্সি বিশেষজ্ঞদের। ফারজানা আক্তার, 71, ঢাকা।
মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করবেন সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 6 দফা দাবি আদায় এবং কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজ জুমার নামাজের পর এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। বৃহস্পতিবার রাতে কারিগরি ছাত্র আন্দোলনের দেয়া ঘোষণায় বলা হয়েছে, 87-র কাফন আন্দোলনের মতো করেই কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করা হবে। এর আগে বৃহস্পতিবার বিকেলে 6 দফা দাবিতে আন্দোলনরত কারিগরি শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর অসন্তোষ প্রকাশ করেন এবং নতুন কর্মসূচি ঘোষণা করেন। দাবি আদায়ে বুধবার পলিটেকনিক শিক্ষার্থীরা রাজধানীর তেজগাঁওয়ে 7 রাস্তা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন। ঢাকার শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সারা দেশে জেলায় জেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ব্যক্তিগত হিসাবরক্ষক মোশাররফ হোসেনকে আজ সিএমএম আদালতে তোলা হতে পারে। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশান 1-এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। গ্রেপ্তারের পর মোশাররফকে থানায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খালেদা জিয়ার গাড়িবহরে বোমা বিস্ফোরণের মামলা, হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। তিনি তেজগাঁও থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। ভারত থেকে চাল আমদানি বন্ধের পর হিলি স্থলবন্দরে আবারও বেড়েছে চালের দাম। পাইকারিতে প্রতি কেজি চালে 4 থেকে 5 টাকা দাম বেড়েছে। এতে বিপাকে পড়েছেন পাইকাররা। তাদের অভিযোগ, কয়েকদিনে রেকর্ড পরিমাণ আমদানি হবার পরও দাম বাড়ানো অযৌক্তিক। এদিকে আমদানিকারকরা বলছেন, আমদানি বাড়লে দাম কমে যাবে। সামিউল ইসলাম আরিফের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণে গত বছরের 11 নভেম্বর থেকে শুল্ক প্রত্যাহার করে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুরু হয় চাল আমদানি। তবে বর্তমানে দেশের হাওড় অঞ্চলে নতুন ধান উঠতে শুরু করায় 16 এপ্রিল থেকে আমদানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বলা হয়, কেউ চাল আমদানি করতে চাইলে 62% শুল্ক দিয়ে আমদানি করতে পারবে। এই কারণেই শেষ দিকে এসে আমদানি বেড়ে যায় এবং গত কয়েকদিনে প্রতিদিন ভারতীয় 150 ট্রাকে করে চাল আমদানি হয়। কিন্তু তারপরেও চালের দাম বাড়ছে। পাইকারিতে কেজিতে চালের দাম বেড়েছে 4 থেকে 5 টাকা। বাজারে কাটারি চাল বিক্রি হচ্ছে 68 থেকে 69 টাকা, আর স্বর্ণা বিক্রি হচ্ছে 52 থেকে 53 টাকা কেজি দরে। ওরা এখন গোডাউন জাত করতেছে, কেউ রেট বলতেছে না। যারা রেট বলতেছে এগুলো হচ্ছে 70 টাকা কেজি। আগে কিনছিলাম তো 65 টাকা কেজি, এখন মানে কোনো মালে ধরা যাচ্ছে না। এখানে চাউল কিনতে আসছি, আসিয়া দেখতেছি চাউলের বাজার বেশি, কেজিতে 3 টাকা 4 টাকা করে বেশি চাচ্ছে। ঈদের আগে ছিল দাম কম, ঈদের পরে দাম বেশি। পূর্বে আমরা চাল কিনছি 64 টাকা 65 টাকা, কিন্তু এখন চালের দাম বর্তমানে আপনার 68 68.5 টাকা। আমদানি বলে বন্ধ হয়ে গেল, এখন চালের দাম 4-5 টাকা বেশি কেজিকে আজকে। আমাদের জন্য সেই সমস্যা, চাল অ্যাভেলেবেল আসলে আমাদের জন্য সুবিধা হতো। এদিকে আমদানিকারকরা বলছেন, চাল আমদানি বন্ধ হওয়ায় দাম কিছুটা বাড়লেও পরিস্থিতি স্বাভাবিক হলে দাম সহনীয় পর্যায়ে চলে আসবে। দুই একজন হয়তো আমদানিকারক হয়তো অল্প কিছু 10 পয়সা 20 পয়সা বা 1 টাকা বাড়াই দিচ্ছে, কিন্তু আসলে এটা 2-1 দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। যদি আগামী 50,000 মেট্রিক টন চাউলের যদি অনুমোদন দেওয়া যায়, তাহলে আমাদের দেশের চাল উঠার পূর্বেই বাজারটা স্থিতিশীল হয়ে যাবে। আর যদি 15 দিন সময় বৃদ্ধি করা হতো, তাহলে চালের বাজারটা স্থিতিশীল থাকতো বলে আমরা মনে করছি। আর বন্দর কর্তৃপক্ষ জানায়, ভারত থেকে চাল আমদানির প্রক্রিয়া 15 এপ্রিল পর্যন্ত নির্ধারিত ছিল। মেয়াদ শেষ হওয়ায় আমদানি বন্ধ রাখা হয়েছে। আমদানিকারকদের আমদানিকৃত চাউল যথাযথ আইন ও বিধি মোতাবেক দ্রুততার সাথে খালাস গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষ সর্বদা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে এবং যথাযথভাবে পণ্য খালাসের সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। হিলি স্থলবন্দর দিয়ে গত 1 মার্চ থেকে 15 এপ্রিল পর্যন্ত 2538টি ভারতীয় ট্রাকে 1,08,272 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। মনিরা কাজুরি, 71। সাপ্তাহিক ছুটির দিনে বাজারের খবর রাখছেন সহকর্মী রহিম রোমন। যুক্ত হচ্ছি তার সাথে। রোমন, বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি, চাল এবং পেঁয়াজ, কি বলছেন বিক্রেতারা এ বিষয়ে?
শাওন, যেমনটা আমরা শুনছিলাম যে আসলে সারা দেশের মতোই ঢাকার বাজারেও কিন্তু সবজি সহ নিত্যপণ্যের সব ধরনেরই পণ্য আমরা আজকে দেখছি যে দাম বেড়ে গেছে। গেল এক সপ্তাহে প্রত্যেকটি পণ্য আমরা দেখছি যে সবজি, বিশেষ করে নতুন যে সবজিগুলো রয়েছে সেই সবজির দাম বেশ লাগাম ছাড়াই বলতে হয়। এছাড়া যেই মৌসুমী যে সবজিগুলো রয়েছে সেগুলোতেও আমরা দেখছি যে গত এক সপ্তাহের তুলনায়, গত শুক্রবার যদি আমরা ধরি যে গত শুক্রবারের তুলনায় এই সপ্তাহে প্রত্যেকটি সবজিতে আমরা দেখছি যে ঢাকার বাজারে অন্তত 20 টাকা করে কিন্তু দাম বেড়ে গেছে। একই পরিস্থিতি আমরা দেখছি পেঁয়াজের বাজারেও, মাছের বাজারেও সেই প্রায় একই পরিস্থিতি। ক্রেতাদের যেই আপত্তি বা অভিযোগ, তারা বলছেন যে নানান ছুতো এই দামগুলো বাড়ানো হচ্ছে, তবে বিক্রেতারা বলছেন যে ঈদের পরে বাজার তেমন স্বাভাবিক এখন পর্যন্ত হয়নি, এমনটি তারা দাবি করছেন। এছাড়া আমদানিরও বেশ সংকট রয়েছে, যেমনটা আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম যে আমদানি সংকটের কারণে পেঁয়াজ, চাল সহ বেশ কিছু পণ্যের কিন্তু যেগুলো আসলে আমদানি নির্ভর পণ্য, সেই ধরনের পণ্যগুলো কিন্তু দাম বেড়ে গেছে। বিক্রেতারা বলছেন যে খুব অল্প সময়ের ভেতরে যদি আবার মৌসুমী সবজিগুলো বাজারে ঢুকলে তারপরে হয়তো বাজারটি আবার আরো বেশি নিয়ন্ত্রণে আসবে তাদের প্রত্যাশা। তবে দু একজন ক্রেতারা অভিযোগ করছিলেন যে যেহেতু ঈদের সময় একটি কঠোর ব্যবস্থাপনা ছিল, একটি সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা ছিল, সেই জায়গা থেকে যেহেতু দাম কিছুটা নিয়ন্ত্রণে ছিল, ব্যবসায়ীদের তাদের অভিযোগ যে ব্যবসায়ীদের যেই দাম বাড়ানোর যে প্রবণতা, তাদের যেই অভ্যাস, সেই অভ্যাস থেকেই হয়তো এই দামটি আরো বেশি বাড়ানো হচ্ছে। তবে তারা প্রত্যাশা করছেন যেহেতু ঈদের আগে যেভাবে বাজার মনিটরিং করা হয়েছিল, ঈদের পরে যদি একইভাবে বাজার মনিটরিংটা অব্যাহত রাখা যায় তাহলে হয়তো বাজারের যেই লাগামহীন যেই বাজারের যেই দাম, সেই দাম হয়তো এত বেশি বাড়বে না। তবে এখন পর্যন্ত যদি অন্য যে কোনো সময়ের সাথে তুলনা করি, বাজার কিন্তু একেবারে যে খুব বেশি অস্থির সেটা আসলে বলা যায় না। যেই সবজির দাম 60 টাকা বা 40 টাকা ছিল, সেই সবজিগুলো 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে। মাছের বাজারে বিক্রি তেমন ভালো না বলেই কিন্তু ব্যবসায়ীরা বলছেন। রুমন, আপনি খবর রাখতে থাকুন নিশ্চয়ই। পরবর্তী সংবাদ সংযোগে প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে বাজার পরিস্থিতি নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী রহিম রোমান। গত এক সপ্তাহের ব্যবধানে রাজবাড়ীতে বেড়েছে পেঁয়াজের দাম। কেজিতে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 50 টাকা দরে। এদিকে দাম নিয়ে ক্রেতারা অসন্তুষ্ট হলেও খুশি চাষিরা। তারা জানান পেঁয়াজ চাষে প্রচুর খরচ হলেও ন্যায্য দাম তারা পাচ্ছিলেন না। আর কৃষি বিভাগ বলছে কৃষকের কথা চিন্তা করে এর দাম নির্ধারণের জন্য সরকারকে সুপারিশ করা হয়েছে। মেহেদি হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। এক সপ্তাহ আগেও রাজবাড়ীতে পেঁয়াজ বিক্রি হয়েছে 30 থেকে 35 টাকা কেজি দরে। এতে বহু কৃষক মাঠ থেকে পেঁয়াজ তোলেননি। কিন্তু হঠাৎ করে 15 টাকা দাম বেড়ে বাজারে বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। এতে খুশি পেঁয়াজ চাষি, হাটে বিক্রির জন্য পেঁয়াজ আনছেন তারা। 2000 টাকা করে যদি থাকে তাহলে মোটামুটি কৃষক আর কি বাঁচবে। সরকারের কাছে আবেদন বাইরেতে পিস না আনে। এখন যে বাজার চলছে এরকম চলবে, মানুষ বাঁচবি। এরকম থালি ভাড়াই আমার করে মনে করেন যে যাই একটু পোষাবে। কৃষকরা জানান সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেশি হওয়ায় পেঁয়াজ চাষে খরচ পড়ে বেশি। পড়েছে টাকা, 2 টাকা, আবার নিরিনের টাকা, এ তো কম লাগবেন না, মেলা বহু টাকা লাগবে। 25 থেকে 26-2700 টাকা হইলে কৃষক লাভবান হবে। খরচ প্রচুর খরচ হয় জমাইতে গেলে, কিন্তু কৃষক যদি এই পয়সাটা না পায় তাহলে কৃষক শান্তিতে চলতে পারবে না। ব্যবসায়ীরা জানান দাম বাড়ায় পেঁয়াজের সরবরাহ বেড়েছে। তাছাড়া সিন্ডিকেটের দৌরাত্ম্য কমায় খুশি পেঁয়াজ চাষি ও ব্যবসায়ীরা। 1200 ছিল তখন তো সিন্ডিকেট ছিল, এখন তো সিন্ডিকেট আস্তে আস্তে যাইতেছে, একটু দাম বাড়তেছে। কৃষকরা যে ফসল ফলাইছে তাদের ন্যায্য মূল্য পাচ্ছে, কৃষকরা অনেক খুশি বর্তমান বাজার মূল্যে। আমদানি বেশি হচ্ছে, প্রচুর পেঁয়াজ এখানে বিক্রি হচ্ছে, যেহেতু দাম কৃষকরা যেখানে দাম বেশি পাবে সেখানে যাবে। আর কৃষি কর্মকর্তা জানান এরই মধ্যে পেঁয়াজের আমদানি বন্ধে সভা হয়েছে। সভায় পেঁয়াজের একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করার জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়। আমরা সরকারকে বলেছি যে পেঁয়াজের একটা নির্দিষ্ট দাম থাকা দরকার। আমরা সরকারকে প্রতি কেজিতে কত টাকা খরচ হয় সেটাও বলেছি। হয়তোবা সরকার উদ্যোগ নিয়েছে, আমরা এটা পজিটিভলি নিয়েছি। সরকার সারা বাংলাদেশে পেঁয়াজের একটা ভালো দর কৃষক পাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় এবছর 37,283 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। এই বাজারটা যদি থাকে। শারমিন স্বপ্না, 71। দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈদেশিক সেবা দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা বলছেন
পররাষ্ট্র সচিব, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অসংখ্য ধন্যবাদ সম্মানিত সুধী। আয়োজনের এ পর্যায়ে দেখছিলাম রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বৈদেশিক সেবা দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন চলছিল। এর আগে যেমনটি জানাচ্ছিলাম দর্শক যে পেঁয়াজের দাম বেড়েছে এবং সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদনের জেলা ফরিদপুর থেকে। এখন জেনে নেব পেঁয়াজের দাম সম্পর্কে। যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। টিটু, এবার কি পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে জেলায়, কত দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং পাইকারি আর খুচরা বাজারের পার্থক্য কেমন? শাওন, ফরিদপুর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী জেলা। এই জেলাতে এবছর 40,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হয়েছে, যা থেকে প্রায় 5.5 লাখ মেট্রিক টনের মতো পেঁয়াজ উৎপাদন হয়েছে। তবে এখানকার কৃষকরা বলছেন যে গত কিছুদিন ধরে যে মূল্য ছিল প্রতি মন 1000 থেকে 1100 টাকা, সেই মূল্যে কিন্তু তারা পোষাতে পারছিলেন না। তারা বলছেন যে এবছর পেঁয়াজের উৎপাদন খরচ অনেক বেশি ছিল, প্রায় 2000 টাকার মতো তাদের উৎপাদন খরচ পড়ে গেছে, যে কারণে এখন আজকের বাজার কিন্তু 1900 থেকে 1950 টাকা। এই টাকায় তারা বলছেন যে তাদের খরচ কোনো মতে উঠছে, কিন্তু তারা কোনো ধরনের লাভ করতে পারছেন না। যদিও তারা বলছেন যে পেঁয়াজের মূল্যটা আরো অন্তত 5 থেকে 700 টাকা বা 1000 টাকা বাড়িয়ে কমপক্ষে 3000 টাকা করা প্রয়োজন। আর সরকারি মূল্য প্রতি কেজি 60 টাকা, সেটি তো জানেনি। আর আমি একটু কথা বলতে চাই এখানে যারা আছেন যে পেঁয়াজ চাষি, যে আপনাদের পেঁয়াজের উৎপাদন খরচ কেমন পড়েছে এবং আপনারা কেন পোষাতে পারছেন না? 2200 টাকা হয়ে গেছে মন, আর সেটা দাম কমে আছে এখন 1900। খরচটা কোন কোন খাতে বেশি হয়েছে আপনাদের এবছর? কিষানের টাকা 3.5 টাকাই বেশি হয়েছে। তো আমি যদি একজন ক্রেতা হিসেবে আপনার কাছে জানার চেষ্টা করি যে এই যে মূল্য এখন চলছে বা এই মূল্যে আপনারা কি ভাবছেন, ক্রেতা হিসেবে কি ভাবছেন? ক্রেতা হিসেবে ভাবছি যে আগে যেটা মূল্য ছিল এখন তো আস্তে আস্তে বাড়ছে। আমার মনে হয় 2200 উপরে গেলে ব্যবসায়ীরা যারা খরিদ করে ওদেরও লাভ থাকবে এবং যারা কৃষক ওদেরও কিছুটা ঘাটতি পূরণ হবে। তার মানে আপনার মনে করছেন যে এই বর্তমান যে মূল্য আছে সেই মূল্যে খুব বেশি অসন্তুষ্ট নন ক্রেতারা? নন, তারপরেও ক্রেতারা এভাবে খরিদ করতে ওদের তো কম হলে আরো ভালো হয়। আমরা শুনছিলাম বলছিলেন যে এখানে যারা চাষি রয়েছেন তারা বলছেন যে তাদের উৎপাদন খরচ বেশি হয়েছে, মৌসুমে বৃষ্টিপাত কম হয়, তাদেরকে সেচ দিয়েও কিন্তু পেঁয়াজের আবাদ করতে হয়েছে, যে কারণে পেঁয়াজের খরচ বেড়েছে। অপরদিকে উৎপাদনে গিয়ে খরার কারণে পেঁয়াজের সাইজটা অনেকটা ছোট হয়ে গেছে, যে কারণে উৎপাদনটাও কিন্তু কম হয়েছে। তারা তাদের ভাষায় বলেন যে ফলন কম হয়েছে, যে কারণে পেঁয়াজের মূল্যটা আসলে উৎপাদন খরচটা কিছুটা বেড়েছে। সাউন্ড খবর রাখতে থাকুন, প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। আগুনে পুড়ে গেছে কক্সবাজারের টেকনাফের দমদমিয়া কিয়ারি ঘাটের টুরিস্ট স্থাপনা। টেকনাফ 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শুক্রবার রাতে তিনি টহলে বের হয়ে দমদমিয়া কিয়ারি ঘাটের কাছে পৌঁছলে টুরিস্ট স্থাপনায় আগুন জ্বলতে দেখেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে বিজিবি ও ফায়ার সার্ভিসের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে পুড়ে যায় পর্যটনের স্থাপনাগুলো। আগুন কিভাবে লেগেছে সেই তথ্য বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কৃষক হাসিনুরের মরদেহ বৃহস্পতিবার রাত 12টায় পাটগ্রামের খালিশা সীমান্তে বিজিবির নিকট হস্তান্তর করেছে বিএসএফ। বিজিবি জানিয়েছে, বুধবার সকালে হাসিনুর হাতিবান্ধার সিঙ্গিমারি সীমান্তের মেইন পিলার 894/6 এর কাছে গিয়েছিল। এ সময় ভারতের 157 বিএসএফ ব্যাটালিয়নের ফুলবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তাকে গুলি করে। গুলিটি হাসিনুরের চোখে লাগে। এ সময় বিএসএফ সদস্যরা তাকে ভারতে টেনে নিয়ে কোচবিহারের শীতলকুচি হাসপাতালে চিকিৎসা দেয়। সেখানে চিকিৎসারত অবস্থায় সে মারা যায়। পরে বৃহস্পতিবার হাসিনুরের মরদেহ নিয়ে নানা নাটকীয়তা করে বিএসএফ। এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে কয়েক দফা বৈঠক হয়। অবশেষে বিএসএফ সদস্যরা বাংলাদেশি নাগরিকদের আন্দোলন ও বিজিবির কড়া প্রতিবাদের ফলে বৃহস্পতিবার রাতে
হাসিনুরের মরদেহ বিএসএফ এর কাছে ফেরত দেয়। কক্সবাজার থেকে চট্টগ্রামগামী বাসে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে বাস চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হলেও এখনও পলাতক আছে বাসটির সুপারভাইজার মোবারক। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে জানিয়েছে পুলিশ। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাবুন পাল। মঙ্গলবার সন্ধ্যা 6:30টায় কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট বাস স্টেশনে আসার পর কিশোরী নামতে চাইলে তাকে আটকে রাখে চালক মোহাম্মদ লোকমান, সহকারী মোহাম্মদ হানিফ ও সুপারভাইজার মোবারক। বাসটি চাঁদগাঁও থানাসহ বিভিন্ন থানা এলাকায় ঘুরতে থাকে। এর মধ্যে মেয়েটিকে 3 জন মিলে ধর্ষণের পর বুধবার ভোরে কাপ্তাই রাস্তার মাথায় ফেলে যায়। মেয়েটি বাসায় স্বজনদের বিস্তারিত জানায়। পরে তাকে ভর্তি করানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। এরকম যখন বলছে বহিষ্কার লোক নিয়ে হেলপারের হাতে ওরে গছা দিচ্ছে, গাড়ি হেলপারের হাতে। ওখান থেকে আসার সময় যাত্রী ছিল, কিন্তু সিটাং আসানোর পরে যাত্রী যখন নামে ফেলছে তখন ওনাকে আলাদা করে ফেলছে ওরা। এদিকে ঘটনায় অভিযুক্ত লোকাল হানিফ পরিবহনের চালক লোকমান ও সহকারী হানিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক সুপারভাইজার মোবারককে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। তার তথ্যের ভিত্তিতে আমরা গোয়েন্দা তথ্য এবং তথ্য প্রযুক্তির ভিত্তিতে আমরা এই বাসের চালক এবং হেল্পারকে তাৎক্ষণিক অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং বাসের যে সুপারভাইজার ছিল সে পলাতক আছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে, আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ভুক্তভোগী কিশোরীর পরিবার। না লাগে না তার বাদে ফুয়াইবে গিয়ে ফুয়াইবে জাগে বা দাঁড়ার ফার আমার তার হদুনে দড়িও না নিযন্ত্রণ বাহনা করছে আয়ে তার ফাঁসি চাই, আয়ে তার শালটি বিশ্বাস চাই। এই ঘটনায় চাঁদগাঁও থানায় মামলা হয়েছে জানিয়েছে পুলিশ। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। কিশোরগঞ্জের ভৈরবে 11 বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক আব্দুর রহমান উপজেলা শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ফুয়াদ রুহানি জানান, উপজেলার ভবানীপুর গ্রামের পশ্চিম পাড়ার যুবক আব্দুর রহমান নানা প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপর তাকে গ্রেপ্তার করে পুলিশ।